ইরানে হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। কুয়েতে মার্কিন বিমান বিধ্বস্ত, আক্রান্ত সৌদির তেল শোধনাগার। আলোচনার প্রস্তাব নাকচ তেহরানের। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত 2 বাংলাদেশি, আহত 7। আটকে পড়া বিদেশগামীদের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেবে সরকার। বিমান চলাচল স্বাভাবিক হলে ফেরত আনা হবে মরদেহ। হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম। পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুদ থাকায় শঙ্কার কারণ দেখছেন না বাণিজ্যমন্ত্রী। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার প্রস্তাব বিএনপির। এবং রাজধানীতে 6 মাসের মধ্যেই নারীদের জন্য চালু হবে ইলেকট্রিক বাস। গণপরিবহন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর। ঢাকায় মনোরেল যোগাযোগে গুরুত্ব। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের পর মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। কাতার, ইরাক সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইরান। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতেও ড্রোন হামলা হয়েছে। কুয়েতে ভূপাতিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ও ইরানে হামলা অব্যাহত রেখেছে। এদিকে ট্রাম্পের আলোচনার প্রস্তাব নাকচ করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের জেরে পাল্টাপাল্টি হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের রাজধানী তেল আবিব, পশ্চিম জেরুজালেমের রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অনেক মিসাইল প্রতিরোধে ব্যর্থ হয় আয়রন ডোম। ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন স্থাপনায়। এসব হামলায় প্রাণহানির খবরও পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতেও দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে আগুন ধরে বিভিন্ন স্থানে। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর বিস্ফোরণ হয়েছে। এছাড়া কুয়েতও সোমবার ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করেছে। হামলা হয়েছে বাহরাইন, জর্ডানেও। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও এসব যুদ্ধবিমান কী কারণে বিধ্বস্ত হয়েছে তা কোনো পক্ষ নিশ্চিত করেনি। মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায়, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন। অন্যদিকে ইরানেও অব্যাহত রয়েছে হামলা। গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তেহরানে কয়েক দফা ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইউরোপের দেশ সাইপ্রাসেও ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর পরপরই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন, ইরানে হামলা চালাতে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করতে পারবেন মার্কিন সেনারা। সাইপ্রাসে হামলার পর ফ্রান্স, জার্মানিও যে কোনো হামলার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযান 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনারও প্রস্তাব দেন ট্রাম্প। আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানের সামরিক বাহিনী ও পুলিশকে আহ্বান জানাচ্ছি, অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ দায়মুক্তি গ্রহণ করুন। না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং তা মোটেও সুখকর হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এদিকে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় মোহাম্মদ তারেক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাই ডক শিপইয়ার্ডে কাজ করছিলেন তারেক। তখন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি। প্রায় 27 বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন তারেক। বিষয়টি নিশ্চিত করে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার জানান, ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও 2 বাংলাদেশি।
এর আগে ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ ৩ প্রবাসী নিহত হন। আহত হয়েছেন বাংলাদেশি সহ অন্তত ৫৮ জন। এছাড়া কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আহত হয়েছেন ৪ বাংলাদেশি সহ অন্তত ১২ জন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ২ বাংলাদেশি নিহত এবং ৭ জন আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরে তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশি প্রবাসী নাগরিকদের পূর্ণ নিরাপত্তার ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলো আশ্বস্ত করেছে এবং আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। যুদ্ধ পরিস্থিতিতে যারা যেতে পারেননি গালফ দেশগুলোতে যারা আছেন তাদের দ্রুত পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান যে সংঘাত, তাতে বাংলাদেশের 2 জন নাগরিক নিহত হয়েছেন এবং 7 জন আহত হয়েছেন। এটা আমাদের জন্য একটা বড় শোক বার্তা। যারা আহত হয়েছেন তাদের পাশে আমাদের রাষ্ট্রদূত তারা গেছেন, ছুটে গেছেন। তারা সকলে আমাদের নাগরিক যারা এ সমস্ত দেশে আছেন তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার ব্যাপারে তাদের পূর্ণ আশ্বাস দিয়েছেন। ইরানে মার্কিন ইসরায়েল হামলার বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু আগেই যেটি দেখেছি যে ইরানের পারমাণবিক যে নাতানজ পারমাণবিক কেন্দ্র রয়েছে সেখানে হামলা হয়েছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবশেষ পরিস্থিতি যদি জানাতেন। আপনাকে ধন্যবাদ ইমদাদ। এবং আপনি যেমনটি বললেন যে একটু আগে আসলে তেহরানে ইসরায়েলি হামলা হয়েছে। আপনার এটি কিন্তু আপনি জানেন যে ইসরায়েল এবং ইরানের সঙ্গে একসঙ্গে যুক্তরাষ্ট্র তারা পাল্টাপাল্টি হামলা কিন্তু অব্যাহত রেখেছে। তেহরানে যেমন হামলা হয়েছে তেমনি একইভাবে ইরানও কিন্তু পাল্টা আঘাত করার চেষ্টা করছে। এখনকার যুদ্ধটা আসলে ছড়িয়ে পড়ছে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে। কারণ জানেন পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে মার্কিন বিমান ঘাঁটি, সামরিক ঘাঁটি এবং মার্কিন স্থাপনা রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এখন ইরান মূলত জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করা শুরু করেছে। কারণ আপনি জানেন যে একটু আগে অর্থাৎ দুপুরের দিকে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় তেল পরিশোধনাগার যেটি আরামকো, সেখানেও কিন্তু হামলা হচ্ছে। আমরা একটু সবশেষ তথ্যগুলো দেখে দর্শকদের জানিয়ে আসতে চাই। এখন পর্যন্ত পাল্টাপাল্টি সংখ্যা যেমনটি বলছিলাম এবং হতাহতের সংখ্যা যদি বলি 550-র মতো ইরানে মারা গেছে এবং যুক্তরাষ্ট্রর যেমন সেনা নিহত হয়েছে, কয়েকজন সেনা 3 জন সেনা নিহতের খবর নিশ্চিত করা হয়েছে এবং ইসরায়েলেও কিন্তু বেসামরিক নাগরিক ক্ষয়ক্ষতির কথা আমরা জানতে পেরেছি, ইসরায়েলের দাবি করা হয়েছে। এছাড়া লেবাননে আপনি জানেন যে হামলা শুরু হয়েছে। লেবাননের হিজবুল্লাহ মূলত হাইফাতে যখন ইসরায়েলের বন্দর নগরীতে হামলা করে তারপরেই মূলত লেবাননে পাল্টা আঘাত শুরু করে ইসরায়েল এবং এখন পর্যন্ত 31 জন মারা গেছেন এবং যে ভবনগুলো যেভাবে বিধ্বস্ত হয়েছে আপনি দেখেছেন সেখানে আরো বেশি হতাহত হওয়ার আসলে শঙ্কা করা হচ্ছে। এবং ইসরায়েলের সামরিক যিনি কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন যে লেবাননে এই হামলা অব্যাহত থাকবে এবং একই সঙ্গে যে সাইপ্রাসে ব্রিটিশ ঘাটে যেটা রয়েছে সেখানেও ড্রোন হামলা হচ্ছে। এবং আমরা আরও যদি কিছু তথ্য জানিয়ে রাখি, অর্থাৎ এই সংঘাতের প্রভাবে কী প্রভাব পড়ছে আসলে সামগ্রিকভাবে। যুদ্ধের উত্তাপে অপরিশোধিত তেলের দাম প্রায় 13% বৈশ্বিকভাবে বৃদ্ধি পেয়েছে। এশিয়ার শেয়ার বাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। মধ্যপ্রাচ্যে বিমান চলাচল বেগ দিতে হচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে এনেছে যুক্তরাজ্য এবং যুদ্ধবন্ধে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে চীন। এবং যে কথাটাই ইমদাদ আপনাকে বলছিলাম যে এখন পর্যন্ত জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আসলে ইরান হামলার চেষ্টা করছে। একটু আগে ঠিক কয়েক মিনিট আগে কাতারের একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত হতাহতের খবর জানা যায়নি। তবে আপাতত সেই জ্বালানি স্থাপনাটাই সুরক্ষিত রাখা বা আপাতত বন্ধ রাখা হয়েছে। যেমনটি করে সৌদি আরবের আরামকোর স্থাপনাটি আসলে বন্ধ রাখা হয়েছে বা আপাতত সাময়িকভাবে। এবং যে কথাটি না বললেও নয়, ইরান যেহেতু হামলা করছে যে কোনো মুহূর্তে ইসরায়েলের তেল শোধনাগারেও হামলা চালাতে পারে, যেটি হচ্ছে তামার। এটি মূলত ইসরায়েলের উত্তরাঞ্চলে উপকূলবর্তী একটি অঞ্চলে গ্যাস ফিল্ড, তামার গ্যাস ফিল্ড যেটি পরিচালনা করে শেভরন, সেই গ্যাস ফিল্ডটি মূলত বন্ধ করা হয়েছে। এবং ইসরায়েল যেহেতু লেবাননের হিজবুল্লাহ যারা রয়েছে, গোষ্ঠী যারা রয়েছে, তারা যেহেতু ইসরায়েলে হামলা করছে সেই সম্ভাবনাটা অনেক বেশি রয়েই গেছে। একদম ইমদাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ। ধন্যবাদ। সহকর্মী ওমর ইনান যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল সীমিত হলেও দেশে খাদ্যপণ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, পর্যাপ্ত মজুদ থাকায় দামেও প্রভাব পড়বে না। মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, সম্পর্কের স্থবিরতা কাটিয়ে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় নয়াদিল্লি।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং জবাবে তেহরানের পাল্টা হামলায় আবারও আলোচনার কেন্দ্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এতে বিশ্ব বাণিজ্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সিংহভাগ এলএনজি কাতার থেকে আমদানি করে বাংলাদেশ, যা হরমুজ প্রণালী দিয়ে আসে। পাশাপাশি এই নৌপথ ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এই 7 দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়। এমন প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি ও খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুত থাকায় হরমুজ প্রণালী বন্ধ হলেও এই মুহূর্তে দেশে কোনো সংকট হবে না। তো এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়, আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি। জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। এই মুহূর্তে এত আশঙ্কার মধ্যে আমি যাব না। আমরা দেখি পরিস্থিতিটার কিভাবে সামনের দিকে কিভাবে এগিয়ে যায়। নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য, আমাদের জ্বালানি, এই সমস্ত দিক দিয়ে শঙ্কার কোনোই কারণ নাই। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, সম্পর্কের স্থবিরতা কাটিয়ে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। I conveyed our willingness to closely engage with the new government and to strengthen our trade and economic relations and all our people-centric cooperation in all domains by working together in a positive, constructive and forward-looking manner based on mutual interest and mutual benefit. বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বর্তমানে ভারত থেকে বছরে $9.5 বিলিয়ন পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রফতানি করে মাত্র $1.5 বিলিয়ন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতে অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ ফ্লাইট ঢাকা চট্টগ্রাম থেকে গেল 3 দিনে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। স্কেজুল বিপর্যয়, ফ্লাইট বাতিল আর স্থগিতের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে বহু যাত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাসেল মিয়ার সৌদি আরবের ফ্লাইট ছিল 28 ফেব্রুয়ারি রাতে। মধ্যপ্রাচ্যের সংঘাতে বাতিল হলে নতুন করে সোমবার বিকেলে টিকিট কাটেন ইউএস বাংলা এয়ারলাইন্সে। সকাল থেকে টার্মিনালের সামনে ঠায় বসে থাকলেও এখনো মেলেনি শিডিউলের নিশ্চয়তা। আজকে আমার লাস্ট ডেট, আজকে যদি যাইতে না পারি তাহলে আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। রাসেল মিয়ার মতো এমন ঘটনা ঘটেছে অনেকের সঙ্গেই। মধ্যপ্রাচ্য সংঘাতে যেমন অনিশ্চিত হয়ে পড়েছে প্রবাসীদের যাত্রা, তেমনই ভিসার মেয়াদ ফুরানোর শঙ্কা চোখে মুখে। এখন যে সাময়িক সমস্যাটা বা অ্যাকুরেট যে নির্দেশনাটা, এটা আমরা পাচ্ছি না বা পাইনি এখন। ভিসার মেয়াদ আছে আমার মাত্র 2 দিন, কালকা 3 তারিখ ভিসার মেয়াদ শেষ, তখন আমার তো ইমার্জেন্সি যাওয়া লাগবে। দুবাই, আবুধাবি ও শারজার এয়ারফিল্ড বন্ধ থাকায় সোমবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন রুটে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। সৌদি আরব, জেদ্দা, রিয়াদগামী কিছু ফ্লাইটের নতুন করে শিডিউল দেওয়া হলেও এখনো অনিশ্চিত বাহরাইন, দুবাই, কুয়েত, দোহাগামী ফ্লাইটের সময়। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ এজেন্সি কিংবা এয়ারলাইন্সের সঙ্গে কথা বলার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। ফ্লাইট মিস্টেক হয়েছে, গতকাল ছিল, বসে রয়েছে কিন্তু কোনো আপডেট পাইতেছে না। এখন আনুমানিকভাবে আমি ভিতরে যাইতেছি। এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও একাধিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানায় বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা। তবে সালাম এয়ারের মাস্কাট রুটের ফ্লাইট স্বাভাবিকভাবে আসা যাওয়া করছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীন দেশে হামলা করে রাষ্ট্রপ্রধানকে হত্যা ও তুলে নিয়ে যাওয়ার ঘটনা ভয়াবহ বার্তা দেয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী অধ্যাপক ডক্টর শাহিদা রফিকের মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় এ কথা বলেন তিনি। শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর অবস্থা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 17 বছরে ফ্যাসিস্ট সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এ সময় তিনি শাহিদা রফিকের আত্মার মাগফিরাত কামনা করেন। আমাদের সকলের পথিকৃৎ একদিকে বিশ্ব রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব, বিনা কারণেই একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ, বিনা কারণেই দেশের প্রধানকে, রাষ্ট্রের প্রধানকে এবং একটি মতবাদের প্রধানকে হত্যা করা, স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দেওয়া, এক ভয়াবহ বিশ্ব। আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা বিগত 17-18 বছরে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিস্ট শক্তি ধ্বংস করে দিয়ে গেছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকে। 6 মাসের মধ্যে নারীদের জন্য নামানো হবে ইলেকট্রিক বাস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। তিনি জানান,
আলোচনায় ঢাকার বিকেন্দ্রীকরণ এবং দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এদিকে বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের লেখাপড়া নিশ্চিতের পাশাপাশি পঙ্গুত্ব বরণকারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকাল ৯টার পর মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধ, অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলাদা বৈঠকের পাশাপাশি একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। রাজধানী সহ দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অংশ নেন যোগাযোগ বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হকও। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নাগরিকদের দুর্ভোগ কমাতে গণপরিবহন আধুনিকায়ন ও মেট্রো রেলের পাশাপাশি মনোরেল এবং দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলায় আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে গণপরিবহনের সর্বোৎকৃষ্ট যে মাধ্যম মেট্রো, এর বাইরেও আরও কিছু করা যায় কিনা, যেটা উনি অলরেডি বলেছেন মনোরেল, যেহেতু সাশ্রয়ী মূল্যে খুব দ্রুত বাস্তবায়ন করা যায়। নারীদের নিরাপদ গণপরিবহন না পাওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা জানিয়ে ডক্টর এম শামসুল হক বলেন, আগামী 6 মাসের মধ্যে তাদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মহিলাদের জন্য আবেদন সৃষ্টিকারী এবং সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে, এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাংবাদিকদের জানান, আহত ও নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জুলাই যোদ্ধাদের কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন। জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ফিরিয়ে নেওয়া হবে মুক্তিযোদ্ধা হিসেবে নেওয়া আর্থিক সুবিধাও। এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দল হিসেবে জামাতকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সংবিধান মেনেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এ সময় সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা সংসদে অংশ নিতে পারবেন বলেও জানান মন্ত্রী। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের 30 দিনের মধ্যে 12ই মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। সেখানে ভাষণ রাখবেন তিনি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিতর্ক। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানান, বিদ্যমান সংবিধান মেনেই সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে জুলাই সনদকে সম্মান জানিয়ে বিরোধী দল হিসেবে জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নিতে মৌখিক প্রস্তাব দেওয়ার কথা জানান তিনি। সংবিধান কি বলে, নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। অসাংবিধানিক কিছুই জাতীয় সংসদে উত্থাপন করা যায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতীয় সংসদে অংশ নিতে পারবেন না সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা। আগামী 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে এই নবনির্বাচিত সংসদের। সেখানে সংসদ সদস্য হিসেবে আমরা যারা শপথ গ্রহণ করেছি তারা সংসদ সদস্য হিসেবে যোগদান করব। এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যারা তাদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু জাতীয় সংসদে তারা সেই হিসেবে অংশগ্রহণ করতে পারে না। শুধুমাত্র সংসদ সদস্যগণই অংশগ্রহণ করতে পারি না। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে
এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। সংবিধান সংস্কার নিয়ে রাজনীতির মাঠে চলমান আলোচনাকে রাজনৈতিক অধিকার বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের আদেশ কাল সকালে হাইকোর্টের দ্বৈত বিচারিক বেঞ্চে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। রিটের পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন যে প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়ন করা হয়েছে তা সঠিক নয়। সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়ার সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তারা। তবে রিটের বিপক্ষের আইনজীবীরা বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অবৈধ হলে অন্তর্বর্তী সরকার ত্রয়োদশ জাতীয় নির্বাচন সহ সবই অবৈধ হবে। আদালত বলতে পারে এই কথা জুলাই বাস্তবায়ন আদেশ ঠিক না বেঠিক, এটা তো আদালতের সাবজেক্ট ম্যাটার না। আদালতের সাবজেক্ট ম্যাটার না হয়ে এটি সাবজেক্ট ম্যাটার অব দি পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্টের জন্য আগামী 10 দিন সময় অপেক্ষা করার মতো ধৈর্য দেখাইতে পারছেন না। আমরা মনে করি নিশ্চয়ই এর পিছনে একটা গভীর এজেন্ডা লুকিয়ে আছে। আরও 4 আসনে বিএনপি প্রার্থীর কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যালট রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কুড়িগ্রাম 2 আসনের সোহেল হোসেন গায়কুবাদ, রংপুর 6 আসনের সাইফুল ইসলাম, রংপুর 4 আসনের ইমদাদুল হক ভরসা ও রাজশাহী 1 আসনের মোহাম্মদ শরীফ উদ্দিন হাইকোর্ট নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। শুনানি শেষে ব্যালট রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে 7টি ও জামাতের পক্ষ থেকে 3টি আসনের ব্যালট রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি সহ বহুমুখী সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন দুজন। দেশের আর্থসামাজিক উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ইয়া ওয়েন। এদিন হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও। এ সময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। জাতীয় প্রেস ক্লাবে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় কথা জানান তিনি। বক্তারা বলেন 54 বছরের ইতিহাসে বিকৃতির ধারাবাহিকতা ছিল অন্তর্বর্তী সরকারের সময়ও, ফলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাও ক্রমেই পিছিয়ে যাচ্ছে। বিএনপি তো সংস্কারের কোনোভাবেই বিরোধিতা, বরঞ্চ ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিল তখন ওই অবস্থায় বিএনপি সংস্কারের কথা বিএনপি নিজেই বলেছে। বিএনপি এখন মাত্র আসছে, এখন তাকে বলেন সরকারকে যে সমস্ত সংস্কারের ম্যানিফেস্টোতে দেওয়া হয়েছে সেগুলো যাতে বিএনপি পালন করে, সেটার জন্য আপনারা সহযোগিতা করতে হবে, বলতে হবে। তারপরে যদি না হয় তারপরে তো সেটা আপনার সমালোচনার সুযোগ আছেই।